ফজলুর রহমান সাহেব উনি উনি 25 বছরের যুবককে রাজাকার বলেছেন। আপনি কোন দৃষ্টিতে, কোন আইনে, কোন থিওরিতে 25 বছরের ছেলেকে আপনি কেন রাজাকার বলবেন? তারেক রহমানের নাম বলতে গেলে নাকি অজু করতে হবে। বাজার দখল, সিএনজি স্ট্যান্ড দখল, মানুষের কাছে গিয়ে চাঁদাবাজি করা, জুলুম করা, স্বৈরাচাররা যা যা করেছে এরাও তা তা করে যাচ্ছে। আপনি তো জামাতকে বলেননি ভাই, আমি যে বিষয়টা উত্থাপন করেছি। ফজলুর রহমান সাহেব উনি উনি 25 বছরের যুবককে রাজাকার বলেছেন। আপনি কোন দৃষ্টিতে, কোন আইনে, কোন থিওরিতে 25 বছরের ছেলেকে আপনি কেন রাজাকার বলবেন? আপনি কোন আইনে পড়ে? আমি পলাশ ভাইয়ের কাছে প্রশ্ন করতে চাই, 25 বছরের ছেলেকে রাজাকার বলা হয়েছে কোন দৃষ্টিতে, কোন থিওরিতে তিনি রাজাকার হন? স্বাধীনতার 54 বছর পার হয়ে গেছে, তিনি তো মুক্তিযোদ্ধাই দেখেন, তাকে রাজাকার বলা এটা এটা কোন ধরনের? আমি এটা জানতে চাচ্ছি। আমার কথা বলতে বিঘ্ন ঘটছে। আমি দ্বিতীয় কথাই চলে আসি। সাইফুর সাগর ভাই প্রশ্ন করেছেন নির্বাচন নিয়ে একটা বিশাল টালবাহানা চলছেন। আমি পরিষ্কার করে বলি, এই যে হিজবুত তাহরিরের আজকের যে ঘটনা এবং বাংলাদেশে ফ্যাসিস্টরা পালিয়ে যাওয়ার পরে যত বিশৃঙ্খলা চলেছে, যত আন্দোলন, আমরা তো গত সপ্তাহে দেখেছি কিছু কিছু শাহবাগের সেই নষ্টা ভষ্টা দুশ্চরিত্রা মহিলারা তারা বিড়ি খাবার স্বাধীনতা নিয়ে রাজপথে নেমেছে। আশ্চর্য লাগে, মনে কষ্ট লাগে। 90% মুসলমানের দেশে পবিত্র রমজান মাসে বিড়ি খাবার স্বাধীনতা নিয়ে রাজপথে নেমেছে। নেতৃত্ব দিয়েছে যেই মেয়েটি, সে কলকাতা থেকে প্রকাশিত আনন্দবাজার পত্রিকার বাংলাদেশের রিপোর্টার রঞ্জন রায়ের মেয়ে অদিতা রায়, যারা শাহবাগের কর্মী, গত 16 বছরের স্বৈরাচার হাসিনার দোসর ছিল, ফ্যাসিস্টদের পক্ষে যারা দালালি করেছে। তার মানে বিড়ি খাওয়ার স্বাধীনতার আন্দোলনে যারা নেমেছিলেন তারাও স্বৈরাচারের লোক। আমি যে বিষয়টি বুঝাতে চাই, যত আন্দোলনের নামে বাংলাদেশে বিশৃঙ্খলা হয়েছে, প্রত্যেকটা আন্দোলনে দেখবেন পতিত স্বৈরাচারের দোসররা বিভিন্ন নাম দিয়ে রাজপথে নেমে তারা বিশৃঙ্খলা করার চেষ্টা করেছে। আমি বলতে চাই, বিড়ি খাওয়ার স্বাধীনতা যদি আমরা দেই, কয়েকদিন পরে তো যারা গাঞ্জা খায়, গাঞ্জাখুররাও রাজপথে নামবে, গাঞ্জা খাওয়ার স্বাধীনতা চাই। যারা ইয়াবা খায়, বাবা খায়, তারাও রাজপথে নেমে ইয়াবা খাওয়ার স্বাধীনতা চাইবে। যারা আপনার জেনা ব্যবচার করে, তারাও তো রাজপথে নেমে স্বাধীনতা চাবে দেহ ব্যবসা করার। সুতরাং আমি পরিষ্কার করে বলি, এই যে এত বিশৃঙ্খলা চলছে, সব কিছুর পেছনে একটা কারণ, বাংলাদেশের পরিবেশকে অশান্ত করে তড়ি ঘড়ি করে একটা নির্বাচনের ব্যবস্থা করা। সাইফুর সাগর ভাইকে বলি, আমি জানি না ভাই নিউজ দেখেছেন কেন, আমরা যখন আজকে আলোচনা শুরু করলাম তার 30 মিনিট আগে ভারত থেকে, পররাষ্ট্র দপ্তর থেকে তারা কিন্তু আজকে আবার ব্রিফিং দিয়েছেন যে অতি দ্রুত বাংলাদেশে তারা অংশগ্রহণমূলক একটা নির্বাচন চায়। আজকে বাংলাদেশে হিজবুত তাহরির রাজপথে নেমেছে, আর ভারত দ্রুত নির্বাচন চাচ্ছে। তার মানে বাংলাদেশের আজকের এই অস্থিতিশীল পরিবেশের পেছনে ভারতের যে ইন্ধন রয়েছে, রর যে ইন্ধন রয়েছেন, এটা পরিষ্কার বোঝা যায়। এখন আমি যে বিষয়টি বলতে চাই, ভারত তড়িঘড়ি করে নির্বাচন চাচ্ছে কেন? কারণ তারা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে পেরে উঠতে পারছে না। তারা চাচ্ছে ডক্টর ইউনূসকে কিভাবে এখান থেকে সরিয়ে দিয়ে নতুন করে একটা দলকে ক্ষমতায় এনে তাদের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে বন্দোবস্ত করে তারা আবার বাংলাদেশের মধ্যে আধিপত্য বিস্তার করতে চায়। তার কারণ ডক্টর ইউনূসকে দিয়ে তারা তাদের স্বার্থকে হাসিল করতে পারছে না, বরং গত 16 বছরে স্বৈরাচারের পক্ষে তারা যে দালালি করেছিল, এটা আজকে জাতির কাছে পরিষ্কার হচ্ছে। কিন্তু আমার মনে কষ্ট লাগে একটি জায়গায়, ভারত চাই দ্রুত নির্বাচন, আর বাংলাদেশের আমাদের বিএনপি সবচেয়ে বড় দল, তারাও চাচ্ছে দ্রুত নির্বাচন। আসলে ভারতের চাওয়ার সঙ্গে বিএনপির চাওয়া মিলে যায়, এবং আমাদের সেনাবাহিনীর প্রধান তিনিও গত এক সপ্তাহ এভাবে না মিলিয়ে, মানে যে নির্বাচনটার জন্য আপনারাও তো যুদ্ধ করেছেন, আপনার মানে জামাত ইসলামী আপনারাও যুদ্ধ করেছেন, আপনারাও এই নির্বাচনের দাবিতে বহু বছর। পরিষ্কার করে বলি, আমি আপনার প্রশ্ন বুঝতে পেরেছি। আমরা অবশ্যই নির্বাচন চাই। গত 16 বছরে নির্বাচন হয়নি, আমরা ভোট দিতে পারিনি। আমার বয়স 32 বছর। আজকের এই প্রোগ্রাম থেকে বলি, আমি এখন পর্যন্ত ভোট কেন্দ্রে গিয়ে একদিনও ভোট দিতে পারিনি। সুতরাং আমি অবশ্যই ভোট দেব, কিন্তু ভোট দেওয়ার জন্য তো একটা ন্যূনতম পরিবেশ প্রয়োজন। আজকে বর্তমানে যে পরিবেশ আছে, এই পরিবেশে কি নির্বাচন সম্ভব? এই পরিবেশে যদি নির্বাচন হয়, আজকে হিজবুত তাহরির ঘোষণা দিয়ে রাজপথে নামলো, প্রশাসন মোকাবেলা করতে পারলো না, তাহলে 2 মাস পরে যদি নির্বাচন হয়, এই নির্বাচন যে সুস্থ হবে, গ্রহণযোগ্য হবে, প্রশাসন যে নিরাপত্তা দিতে পারবে, এর গ্যারান্টি কি? আমি একটা কথা বলি, সেনাবাহিনীর প্রধানের বক্তব্য, বিএনপির বক্তব্য, ভারতের চাওয়া এক। আপনি এই বিষয়টি বিরোধিতা করলেন। আমি এখানে একটা কথা পরিষ্কার করে বলি ভাই, মনে আমাদের কষ্ট, কারণ হলো আমরা 16 বছর পরে নতুন একটা অভ্যুত্থান করেছি, বিপ্লব করেছি, কিন্তু বিপ্লবের সুফল আমরা ভোগ করতে পারিনি মূলত 5টা কারণে। প্রথম নম্বর কারণ, আমরা স্বৈরাচার হাসিনাকে তাড়িয়ে দিয়েছি, কিন্তু স্বৈরাচার হাসিনার সংবিধান
আমরা পরিবর্তন করতে পারিনি। তিনি যেই সংবিধান রচনা করে গেছেন, নিয়ম নীতি পদ্ধতি ফ্যাসিস্ট রচনা করে গেছেন, আমরা সেই নিয়ম নীতি পদ্ধতির মধ্য দিয়েই চলছে। আমি মনে করি স্বৈরাচার হাসিনার এটা সবচেয়ে বড় সফলতা। তিনি দিল্লিতে বসে আছেন, অথচ তার সংবিধান অধীনে আমরা পরিচালিত হচ্ছি। আমরা স্বৈরাচার পালিয়ে যাওয়ার পরে নতুন সংবিধান ঘোষণা করে যদি বিপ্লবী সরকার গঠন করতে পারতাম, সত্যি বিপ্লবের সফল আমরা ভোগ করতে পারতাম। 1 নম্বর কারণ। 2 নম্বর কারণ, স্বৈরাচার হাসিনাকে আমরা পালিয়ে দিয়েছি, কিন্তু তার নিয়োগকৃত রাষ্ট্রপতিকে আমরা তাড়াতে পারিনি। আজকে মনে কষ্ট লাগে। সংবিধান পরিবর্তনের বিরোধিতা করেছে কারা? বিএনপি। রাষ্ট্রপতি অপসারণের বিরোধিতা করেছে কারা? বিএনপি। কারণ কি? তারা বলেছেন রাষ্ট্রপতিকে সরিয়ে দিলে সাংবিধানিক শূন্যতা তৈরি হবে। আমার প্রশ্ন, হাসিনাকে যখন আমরা তাড়িয়ে দিলাম তখন কি সাংবিধানিক শূন্যতা তৈরি হয়নি? হাসিনাকে তাড়িয়ে দিয়েছেন, সাংবিধানিক শূন্যতা করলেন, অথচ রাষ্ট্রপতিকে তাড়াতে গেলে সাংবিধানিক শূন্যতা তৈরি হবে। এটা কোন সংবিধানের কথা আপনারা ভাবেন? আমার এটা বুঝে আসে না। পরিষ্কার করে বলি, বউকে তালাক দিয়ে শ্বশুর বাড়ির আত্মীয়র সঙ্গে সম্পর্ক করে যেরকম পরিবারে শান্তি আনা যায় না, একই রকম সরকার প্রধান স্বৈরাচার হাসিনাকে তাড়িয়ে দিয়ে তার নিয়োগকৃত রাষ্ট্রপতি প্রশাসনের সঙ্গে ভালো সম্পর্ক রেখে দেশে শান্তি কায়েম করতে চাইলে শান্তি রাখা সম্ভব না। ইতিমধ্যে 7 মাসে সেটা প্রমাণ হয়ে গেছে। আমরা হাসিনার নিয়োগকৃত প্রশাসন দিয়ে, তার রাষ্ট্রপতি দিয়ে, তাদের দোসরকে এখনো রেখে আমরা শান্তি কায়েম করতে চেয়েছি, পারিনি। 2 নম্বর কারণ। 3 নম্বর কারণ হলো গণহত্যার স্পষ্ট প্রমাণ আমাদের কাছে আছে। আজকে জাতিসংঘ রিপোর্ট করেছেন, সরাসরি স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনার হুকুমে 1400 মানুষকে সরাসরি হত্যা করা হয়েছে, কিন্তু তার বিচার আমরা করতে পারিনি। সিরিয়াতে বাশার আল আসাদ স্বৈরাচার পালিয়ে গেছেন, মাত্র 1.5 থেকে 2 মাস পরে প্রায় 500 জন বাশার আল আসাদের স্বৈরাচারের কর্মকর্তাদের ফাঁসি দেওয়া হলো, বিচার কার্য সম্পাদন হলো। অথচ আজকে 7 মাস পার হয়ে গেল, স্বৈরাচার হাসিনা পালিয়ে গেছে, আমরা তাদেরকে বিচারের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে পারিনি। এই জন্য বিপ্লবের সফলতা আমরা পাইনি। 3 নম্বর কারণ। 4 নম্বর কারণ, স্বৈরাচারের আমলে যা যা বাংলাদেশে ঘটেছে এখনো তা ঘটছে। চাঁদাবাজি বন্ধ হয়নি, রাজধানী বন্ধ হয়নি, খুন খারাপি বন্ধ হয়নি, বন্ধ হয়নি, দখলদারি বন্ধের। আমি শেষ কথা বলবো। বিএনপিকে কেন মনে হচ্ছে সবকিছুর জন্য দায়ী? কেন বিএনপিকে আপনার মনে হচ্ছে? আমি শেষ কথা বলি, আমি কেন দায়ী বলছি। আমি এই জন্য বলছি, বাংলাদেশের অধিকাংশ মানুষ একমত ছিলেন। কি একমত ছিলেন? যে রাষ্ট্রপতিকে অপসারণ করাতে হবে। বিএনপি ডাইরেক্ট বিরোধিতা করেছেন, সংবিধান পরিবর্তনের ক্ষেত্রে তারা বিরোধিতা করেছেন। তারপর আমি যেটা বলছিলাম যে বাংলাদেশের স্বৈরাচার চালিয়ে চলে গেছে, কিন্তু কাজ বন্ধ হয়নি। চেয়ারের জায়গায় চেয়ার হয়েছে, শুধু মানুষের পরিবর্তন হয়েছে। চাঁদাবাজি, দখলদারিত্ব কোনো কিছুই বন্ধ হয়নি। আমি আজকে বগুড়াতে আছি, প্রত্যেকটা স্ট্যান্ড, সেন্ট স্ট্যান্ড বলেন, বাস স্ট্যান্ড বলেন, বাজার বলেন, দোকান বলেন, প্রত্যেকটা জায়গা, অধিকাংশ জায়গায় বিএনপির নেতা কর্মীরা সেগুলো দখল করে অহরহ চাঁদাবাজি, যেগুলো স্বৈরাচারের আমলেও চলেছে, এখনো সেগুলো চলছে। সুতরাং 4 নম্বর, এই কারণে আমরা বিপ্লবের সফলতা পাইনি। এবং 5 নম্বর, আমাদের যে আশা ছিল যে 1800 ছাত্র জনতা জীবন দিলেন, নতুন একটা রাষ্ট্র চেয়েছিলেন, সংস্কার হবে, নতুন পদ্ধতিতে আমরা একটা রাষ্ট্র দেখব, কিন্তু সেই সংস্কারের কথা শুধু আমরা শুনছি, এখনো শুনে যাচ্ছি, সফলভাবে সংস্কার আমরা করতে পারিনি। সুতরাং এই 5টি কারণে আমরা বিপ্লব করেছি, গণ অভ্যুত্থান করেছি, কিন্তু বিপ্লবের সফলতা আমরা এখনো ঘরে তুলতে পারিনি। আপনি যে প্রশ্ন করলেন সাইফুর সাগর ভাই, বারবার বলছেন যে বিএনপির কথা আপনি কেন বলছেন? আরে ভাই, বিএনপির সঙ্গে আমার কোনো শত্রুতা নেই। জামায়াত ইসলাম অন্যায় অপকর্ম করলে আমি তার অবশ্যই বিরোধিতা করব। আমি একটা কথা পরিষ্কার করে বলি, এত তড়িঘড়ি করে বিএনপি কেন নির্বাচন চায়, তার পেছনে প্রধানত কারণ হলো, দিন যত যাচ্ছে বিএনপির জনপ্রিয়তা তত কমে যাচ্ছে। প্রতিদিনে দিনে, সেকেন্ডে সেকেন্ডে বিএনপির জনপ্রিয়তা কমে যাচ্ছে। তাদের ভোট এটা একটু বলি, সাপ্লিমেন্ট কোশ্চেন গুলো না করলে আপনার মানুষেরও এই প্রশ্নগুলো জবাব পাওয়া যাবে না। আপনি যেহেতু বলেছেন, অনেক কিছুকে আপনি এখানে সম্পৃক্ত করেছেন, এবং আমার কাছে মনে হয় জনগণের মনের মধ্যে যা আছে সেগুলোকে আপনি খুব সুন্দরভাবে উপস্থাপন করছেন। কিন্তু পাশাপাশি এইসব নিয়ে প্রশ্ন আছে, যেমন আপনারাও চাচ্ছেন, জামাত ইসলামও চাচ্ছে যে বিএনপি এরকম একটা সংকটে পড়ুক, ইমেজ সংকটে পড়ুক, এবং পড়লে পরে আপনারা সেই সুযোগটা নেবেন, বা জামাত ইসলাম সেই সুযোগটা নিয়ে রাজনৈতিকভাবে নিজেদেরকে আরেকটু বেশি বলিষ্ঠ করবার সুযোগ দিচ্ছে। ব্যাপারটা কি এরকম কিনা? আদারওয়াইজ তো ব্যাপারটা মোটেও এরকম না। আসলে বিএনপি কে ইমেজ সংকটে ফেলে জামাত ইসলামের যে সুনাম অর্জন করতে হবে, এর কোনো প্রয়োজন নেই। আমরা দেশ স্বাধীন করেছি, বিএনপি রাজনীতি করবে, জামাত ইসলাম তার রাজনীতি করবে, মানুষ
যাকে সমর্থন করবে তারা সফলতা পাবে, তারা ক্ষমতা আসবে। আমি পরিষ্কার করে বলি, জামাত ইসলাম বা আমরা এখনো সবাই কিন্তু চিন্তা ভাবনা করে, বাংলাদেশের 80% মানুষ ভাবে যে এখন যদি একটা নির্বাচন হয় বিএনপি বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় যাবে। কিন্তু আমার প্রশ্ন হলো, আপনারা ক্ষমতায় তো যাবেন, তাহলে ক্ষমতায় যাবেন মানুষের পক্ষে থেকেই যান না। আপনারা তড়িঘড়ি করে এত বাড়াবাড়ি কেন করছেন? ভারতের চাওয়ার সঙ্গে আপনাদের চাওয়ার এত তড়িঘড়ি কেন? অবশ্যই নির্বাচন দরকার, তবে ন্যূনতম একটা সংস্কার যদি না হয়, প্রশাসনিক পরিবর্তন যদি আমরা না আনি, এই প্রশাসন দিয়ে আমরা নির্বাচন করে কিভাবে সুস্থ সুন্দর নির্বাচন আশা করতে পারি? আমি একটা কথা, যে কথা বলছিলাম বলে শেষ করব। বিএনপির জনপ্রিয়তা দিন দিন কমছে, এর পেছনে 3টা কারণ। আমি প্রধানত একটা কথা বলি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাদের বগুড়ার সন্তান। আমার বাড়ি থেকে জিয়াউর রহমানের বাড়ি যেতে সর্বোচ্চ 20 থেকে 25 মিনিট টাইম লাগবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার মহান নায়ক, যিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। আমরা তার জন্য দোয়া করি আল্লাহ তাআলা তাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন। তিনি বাংলাদেশের বাকশালকে দূরীভূত করে বহুদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছিলেন, ধর্মভিত্তিতে রাজনীতি করার সুযোগ দিয়েছিলেন, ইমানদার মুসলমানদের তাকবীর দেওয়ার সুযোগ দিয়েছিলেন। কিন্তু আমার প্রশ্ন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে রাজনীতি রেখে গেছে, আজকে কি বিএনপির ভাইরা সে রাজনীতি করতে পারছেন? তিনি যে ভাঙ্গা সুট কেটে রাজনীতি করে গেছেন, আজকে সেই রাজনীতি কি আছে? আজকে তো আমরা দেখতেছি দখলদারিত্ব রাজনীতি। গত 3 দিন আগে ব্যারিস্টার রুমিন ফারহানা তিনি একটা আফসোস করে বলেছেন যে বিএনপির কমান্ড থেকে নেতা কর্মীদের যে কমান্ড করা হচ্ছে তাদেরকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। আমি শেষ কথা বলি, 3টি কারণে বিএনপির জনপ্রিয়তা দিনে দিনে কমে যাচ্ছে। প্রধান নম্বর কারণ হলো এই যে কর্মীদের চাঁদাবাজি, বাজার দখল, সিএনজি স্ট্যান্ড দখল, মানুষের কাছে গিয়ে চাঁদাবাজি করা, জুলুম করা, স্বৈরাচাররা যা যা করেছে এরাও তা করে যাচ্ছে। এটা কেন্দ্রীয় সংগঠন বিএনপির নেতারাও চায় না, কিন্তু তারা সেটাকে নিয়ন্ত্রণ করতে পারছে না। আমি সেলুট দেই তারেক রহমান, যিনি এখন বিএনপির সবচাইতে বড় নেতা, তিনি অত্যন্ত চমৎকার কথা বলেন। লন্ডন থেকে যে বক্তব্যগুলো দেন আমি মনোযোগ দিয়ে শুনি। তিনি অত্যন্ত মেচুইট এবং ভদ্রতার সাথে সুস্থ সুন্দরভাবে বক্তব্য দিয়ে নেতা কর্মীদের তিনি দিক নির্দেশনা দেন। কিন্তু আমার প্রশ্ন, তার নির্দেশনা কর্মীরা কি মানছেন? তার কথা মতো কর্মীরা কি চলছেন? তাহলে কর্মীদের এই যে অবাধ যে অবস্থা, তাদের যে চাঁদাবাজি দখলদারিত্ব, এই জন্য দিন দিন বিএনপির জনপ্রিয়তাও কমছেন, ভোটও কমছেন। 2 নম্বর কারণ বিএনপির নেতাদের লাগামহীন বক্তব্য। কিছু কিছু নেতা তো স্পষ্ট বক্তব্য দিচ্ছেন। গত 3 দিন আগে এক নেতা বক্তব্য দিলেন কি, আরে ভাই এই বক্তব্য দেওয়ার আপনি কে, আর আপনি বক্তব্য দেওয়ার অধিকার কোথায় পেলেন? একজন আপনার নেতা, আপনি তাকে সম্মান করতে পারেন, ভালোবাসতে পারেন, কিন্তু তার নাম বলতে গেলে অজু করতে হবে। আল্লাহর নাম বলতে গেলেই তো অজু করতে হয় না। আল্লাহ বলছেন ফাজকুরুনি আযকুরুকুম, যখন খুশি তখন তোমরা আমাকে ডাকো, আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দেবো। তাহলে আল্লাহর নাম বলতে গেলে অজু করতে হয় না, রসুলের নাম বলতে গেলে অজু করতে হয় না, তারেক জিয়ার নাম বলতে গেলে অজু করতে হবে। এই ফতোয়া দেওয়ার মুফতি আপনি কোথায় থেকে সেজেছেন? কোরআন সুন্নাহর ব্যাখ্যা আপনি কোথায় থেকে পেয়েছেন? তা আপনাদের নেতা কি আল্লাহ রসুলের চাইতেও উপরে? এই যে বক্তব্য, আর এক নেতা তিনি বক্তব্য দিলেন যে খালেদা জিয়ার নাম মুখ দিয়ে বললে তাহলে সে মুখ পবিত্র হয়ে যাবে। আবার আর এক বড় নেতা তিনি বক্তব্য দিলেন যে কোরআনের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই, কোরআনের সঙ্গে ধর্মীয় রাজনীতির কোনো সম্পর্ক নেই। আমি তো মনে করি তার এই বক্তব্য সরাসরি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সঙ্গে সাংঘর্ষিক। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সর্বপ্রথম বাংলাদেশে ধর্মভিত্তিক রাজনীতির বৈধতা দিয়েছিলেন। তার মানে তিনিও জানেন ধর্মের মধ্যে রাজনীতি রয়েছেন, কোরআন সুন্নাহই আসে আসল রাজনীতি। আমার নবীজি মদিনা নামক রাষ্ট্রের রাষ্ট্রপতি ছিলেন, 10 বছর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন। তাহলে কোরআনের রাজনীতি অস্বীকার করা মানে কোরআনকে অস্বীকার করা, ইসলামকে অস্বীকার করা। সুতরাং আপনি একজন মুসলিম হিসেবে কিভাবে বলেন কোরআনের সঙ্গে ধর্মীয় রাজনীতির বা রাজনীতির কোনো সম্পর্ক নেই? হ্যাঁ, আপনি ধর্মীয় রাজনীতি করতে না পারেন, আপনি আপনার নেতার রাজনীতি করেন, আপনি জিয়াউর রহমানের রাজনীতি করেন, আর একজন বঙ্গবন্ধুর রাজনীতি করেন, আর একজন এরশাদের রাজনীতি করেন। আমরা যদি রসুলের রাজনীতি করতে চাই, জনপ্রিয়তা কমছে, আপনি তার বিরোধিতা করবেন কেন? আমরা পরিষ্কার করে একটি কথা বলি, কোরআন হলেন লিকুল্লি তিবিয়ানান, পরিপূর্ণ কিতাব। যে কিতাবের ভেতরে রান্নাঘর থেকে শুরু করে সংসদ পর্যন্ত যা কিছু লাগবে সবকিছু আল্লাহ কোরআনের মধ্যে দিয়েছে। সুতরাং কোরআনই হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাজনৈতিক কিতাব। আমি মনে করি কোরআনের মধ্যেই রয়েছে আসল রাজনীতি। আর বাংলাদেশে আমরা যেগুলো করি এগুলো হলো পেট নীতি, দুর্নীতি, আর হলো দখলদারিত্ব রাজনীতি। সুতরাং এখান থেকে আমি বুঝাতে চাচ্ছি কিছু কিছু নেতার লাগামহীন বক্তব্যের কারণেও বিএনপির জনপ্রিয়তা কমছে। এবং 3 নম্বর কারণ হলো জনগণের মতামতের পক্ষে বিএনপি অবস্থান নিতে পারছে না। জনগণের চাওয়া কি ছিল? স্বৈরাচার পালিয়ে গেছে, যেন রাষ্ট্রপতিকে অপসারণ করা হয়, কিন্তু বিএনপি সেই পক্ষে অবস্থান নিতে পারেনি। জনগণ চেয়েছিল বাংলাদেশে নতুন এক রাজনৈতিক বন্দোবস্ত তৈরি হবে, নতুন এক সংবিধান হবে, যার মাধ্যমে ভবিষ্যতে কোনো ফ্যাসিস্ট আর মাথা চাড়া উঠতে পারবে না।
কিন্তু সেখানেও বিএনপি বিরোধিতা করেছেন। ঠিক। আবার বর্তমানে আপনি বলেছেন স্থানীয় নির্বাচন নাকি আগে জাতীয় নির্বাচন। আমি পরিষ্কার করে বলি, অবশ্যই নির্বাচন, জাতীয় নির্বাচনের জন্যই তো আমরা এত লড়াই সংগ্রাম করেছি। তবে বর্তমান প্রেক্ষাপটে যেহেতু প্রশাসনিক দুর্দশা, প্রশাসন ভালোভাবে কাজ করছেন না, এই জন্য আমি মনে করি পরীক্ষা করার জন্য হলেও আগে স্থানীয় নির্বাচন দিয়ে পরীক্ষা করে দেখা দরকার প্রশাসন কতটা দায়িত্ব পালন করে, নির্বাচনগুলো আচ্ছা, কিভাবে একদম সুস্থ স্পষ্ট হয়, সব এটা কিছু আপনি দেখার চমৎকার পরে করে বলেছেন। জাতীয় নির্বাচন করা যেতে পারে বলে মনে করি। ধন্যবাদ প্রিয় ভাই। দেখছেন, ছাত্র শিবিরকে কেন্দ্র করে যে ছাত্র শিবির জামাত ইসলামের লেজুর ভিত্তিক সংগঠন, এটা প্রমাণ করতে গিয়ে উনি বললেন সিলেটের ঘটনায় জামাত ইসলাম এবং ইসলামের ছাত্র শিবির মুখোমুখি অবস্থানে ছিলেন। ওনারা একটা কথা বলেছেন, এনারা আর একটা প্রতিক্রিয়া জানাইছেন। আমার পলাশ ভাইয়ের কথাতেই প্রমাণ হয় যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জামাত ইসলামের লেজুর ভিত্তিক না, তার কারণ এখানে তাদের পার্সোনাল স্বাধীনতা রয়েছেন। জামাত ইসলাম তাদের অবস্থান বলেছেন, ইসলামী ছাত্র শিবির তাদের অবস্থান থেকে তাদের বিষয় ক্লিয়ার করেছেন। পরিষ্কার করে বলি, একমাত্র ছাত্রলীগ শেখ হাসিনার বাইরে কথা বলার কোনো সুযোগ ছিল না। এখন যারা ছাত্র দল করেন তারেক জিয়ার বাইরে কথা বলার কোনো সুযোগ নেই, কিন্তু ইসলামী ছাত্র শিবির জামাত ইসলামের বাইরেও কথা বলার সুযোগ আছে বা কথা বলতে পারে। সিলেটের ঘটনায় তা প্রমাণ করেছেন। পরবর্তীতে পলাশ ভাই প্রশ্ন করেছেন 10 বছর কি কি করেছেন ইসলামী ছাত্র শিবির। কোনো কিছু করেনি, কোনো কিছু পলাশ ভাইয়ের চোখে পড়েনি। আমি পলাশ ভাইকে বলবো, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সোশ্যাল মিডিয়াতে পেজ রয়েছেন ভেরিফাইকৃত, ইসলামী ছাত্র শিবিরের পেজ ভিজিট করুন। 16 বছর 20 বছর আগে তারা কি করেছে, গত বছর রমজানে তারা কি কি করেছে, কয়টা ইফতার প্রোগ্রাম করেছে, কোন শাখায় কি প্রোগ্রাম হয়েছে, প্রত্যেকটা ডকুমেন্ট ইসলামী ছাত্র শিবিরের পেজে গেলে আপনি পেয়ে যাবেন। আমি আপনাকে বলে দিলাম। তারপর আপনি বলেছেন রসিদ দিয়ে ছাত্র শিবির যে টাকা আদায় করে, এটা কি? আমি পরিষ্কার করে বলি ভাই রে, হাদিয়া আর সাদা এক জিনিস না। উপহার হাদিয়া মানুষ খুশি হয়ে ভালোবেসে দেয়, আর সাদা হলো গলায় চাকু ধরে ছুরি ধরে জোর করে আদায় করা হয়। হাদিয়া নেওয়া হলো সুন্নাত আর সাদা নেওয়া হলো হারাম। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হাদিয়া নেওয়াও সুন্নাত, দেওয়াও সুন্নাত। আপনাকে যদি ভালোবেসে কেউ দেয় আপনি এটা নিতে পারেন, কিন্তু আপনি আমার কাছে জোর করে নিতে পারেন না। আর আপনি বারবার প্রশ্ন তুললেন ইফতারের জন্য কোটি কোটি টাকা শিবির কোথায় পাচ্ছে। আপনি একজন মুসলিম, আপনাকে প্রশ্ন করি ভাই, ইফতার একটা ধর্মীয় প্রোগ্রাম। আমি ছাত্র শিবিরের বিষয় বাদ দেন, আমি ছাত্র শিবির বা জামাত ইসলামের একজন নগণ্য সমর্থক হতে পারি, আপনি বিএনপির নেতা হতে পারেন। পলাশ ভাইকে কথা দিচ্ছে, আপনি ইফতারের আয়োজন করেন, কত টাকা হেল্প লাগে ইফতারের জন্য আমি আপনাকে দেবো। আপনি বিএনপি করতে পারেন, আমি জামাত করতে পারি, কিন্তু ইফতার ধর্মীয় অনুষ্ঠান, এখানে আমি আপনার কত হেল্প লাগে আমি টাকা পয়সা দেবো আপনাকে। সুতরাং শিবির ইফতার প্রোগ্রাম করছে, এখানে যে কেউ টাকা দিতে পারে, যে কেউ ইফতার প্রোগ্রামে শরিক হতে পারে, এটা তো সওয়াবের কাজ। একজনকে ইফতার করালে রসুল বলেন সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা ইফতারকারী ব্যক্তিকে দেবেন। সুতরাং ছাত্র শিবিরের শুভাকাঙ্ক্ষীদের থেকে টাকা নিয়ে ইফতার করাচ্ছে, আপনার সেই ইফতার নিয়ে এত চুলকানি, আর বারবার প্রশ্ন করছেন ইফতার করার টাকা কোথায় পায়। সুতরাং আমি বলি এই বিষয়ে প্রশ্ন তোলা এটা নির্বুদ্ধিতার পরিচয় বলে মনে করি। সর্বশেষ আপনি বলেছেন যে জামাত ইসলাম বিভিন্ন দখল করেছেন, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান বসুন্ধরার কথা বলেছেন। আবার আপনাদের নেতা রিজভী সাহেব বলেছিলেন যে জামাত ইসলাম তো ইসলামী ব্যাংক দখল করেছেন। আরে ভাই, জামাত ইসলাম ইসলামী ব্যাংক দখল করেনি, তাদের নিজের প্রতিষ্ঠান তারা উদ্ধার করেছে। আর কোন কোন প্রতিষ্ঠান জামাত ইসলাম দখল করেছে আমি বলবো পরিষ্কার করে আপনি প্রমাণ দেন, আন্দাজে কোনো কথা বললে হবে না। সর্বশেষ একটা কথা বলি, নেতাদের এগুলো আজগবি বক্তব্য দেওয়ার জন্য বিএনপির জনপ্রিয়তা কমছে কেন বলি, এই যে ফেস দ্য পিপুলের প্রোগ্রামে গত 2 দিন আগে আমরা দেখেছি বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান সাহেব, উনি নাকি মুক্তিযোদ্ধা। উনিও একটা কথা সহ্য করতে না পেরে এক দর্শক প্রশ্ন করলেন যে আপনারা 16 বছরে বিএনপির চেয়ারপারসনের বাড়ির কাছ থেকে এক বালুর ট্রাক সরাতে পারেননি। উনি প্রশ্নের জবাব দিতে না পেরে রাজাকার বলে চিল্লে উঠলেন, কি একটা তুমুল কাণ্ড করলেন। কোন ভদ্র সভ্য সমাজে তার ব্যবহার চলে না। উনি মুক্তিযোদ্ধা, তাকে আমরা সম্মান করি শ্রদ্ধা করি, কিন্তু তার ব্যবহার এত নিচু নিম্নমানের, পুরো জাতির কাছে আজকে সেটা ভাইরাল। আমি বলি কথায় কথায় রাজাকার বলার সংস্কৃতি বন্ধ করতে হবে। আমি আজকের এই প্রোগ্রামের মাধ্যমে দাবি করব যারা কথায় কথায় রাজাকার বলবে আইন করে এদের বিরুদ্ধে। আমি বলবো যারাই নিরপরাধ মানুষকে রাজাকার বলে গালি দেবে এদেরকে যেন 2 বছর জেলে বন্দি করে রাখা হয়, এই আইন যেন বাংলাদেশে কায়েম করা হয়, এটার জন্য আমি জোর দাবি করছি। তার কারণ কি, এই বাংলাদেশে আমরা দেখেছি শেখ হাসিনা পালিয়ে গেল কেন, একটা কথার জন্য। উনি শুধু বলেছিলেন যে মুক্তিযোদ্ধার নাতিপুতি চাকরি পায় না, রাজাকারের বাচ্চারা পাবে।
ছাত্রদেরকে রাজাকারের বাচ্চা বলে গালি দিয়েছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় রাত 2টার দিকে উত্তপ্ত হয়ে মিছিল শুরু হয়েছিল। তুমি কে, আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার? ছাত্র সমাজ নিজেদেরকে রাজাকার ডিগ্রি গায়ে লাগিয়ে দেশ স্বাধীন করেছে। সুতরাং ওই রাজাকারের ট্যাগ লাগানো বাংলাদেশ আর খায় না, ওগুলো আর চলে না। ওই রাজনীতি বাদ দেন, 16 বছর চলে গেছে, রাজাকার রাজাকার খেলা আর এই বাংলাদেশে চলবে না। 25 বছর বয়সের যুবক, আপনি তাকে রাজাকার বলে গালি দেবেন? আমি মনে করি বিএনপির এই সমস্ত নেতাদের কন্ট্রোল রোধ করা দরকার, এদের কন্ট্রোল করা দরকার। এই সমস্ত নেতার লাগামহীন বক্তব্যের কারণে বিএনপির জনপ্রিয়তা দিন দিন কমে যাচ্ছে। বিশেষ করে এই মুক্তিযোদ্ধা পরিচয় দেওয়া ফজলুর রহমান, আমি মুক্তিযোদ্ধাদের সম্মান করি, কিন্তু তার টক শোতে যে ভাষায় সে কথা বলে আর যাকে তাকে রাজাকার বলে গালি দেয়, আমি মনে করি বিএনপি যদি একের ব্যাপারে ব্যবস্থা না নেয়, তাদের এর কারণে বিএনপি তলানিতে নামবে, জনপ্রিয়তা কমে যাবে। সুতরাং পরিষ্কার করে বলি, জামাত ইসলাম রাজনৈতিক দল, বিএনপি তাদের বিরুদ্ধে বলবে, জামাত বিএনপির বিরুদ্ধে সমালোচনা করতেই পারে, তবে সেটা যেন সত্যতার ভিত্তিতে হয়। এটা যেন আন্দাজে কোন কথা বলে আবার সেই গত 16 বছরে ফেসিস্টদের মতো আচরণ করে আমরা রাজাকার ট্যাগ লাগিয়ে মানুষের বিরুদ্ধে কথা বলে একটা বিরূপ প্রতিক্রিয়া তৈরি না করি। আমি বলি এসব বলে কোনো লাভ হয় না। ফজলুর রহমান সাহেব রাজাকার বলে গালি দিয়েছেন, পুরো দেশের মানুষ আজকে তাকে নিয়ে ট্রোল করছেন। সুতরাং এই সমস্ত ট্যাগ আর জনগণ খায় না। এখন সুস্থ দেশ এসেছে, আমরা সুস্থভাবে রাজনীতি করি, একে অপরকে সম্মান করি, শ্রদ্ধার সাথে। আমি পরিষ্কার করে বলি, গত 16 বছর জামাত ইসলাম বিএনপি, পলাশ ভাই বললেন, আমরা একই সঙ্গে রাজপথে মিছিল করেছি, মিটিং করেছি, একই সাসপেন্ডের বিরিয়ানি খেয়ে আমরা আন্দোলন করেছি। সুতরাং অবশ্যই এক থাকবো। তবে যখন আপনি গণতান্ত্রিক পদ্ধতি এসেছেন, জামাত ইসলাম বিএনপির ব্যাপারে সমালোচনা করবে ভদ্র ভাষায়, আবার বিএনপি জামাতের বিরুদ্ধে কথা বলবে ভদ্র ভাষায়, এটা গণতান্ত্রিক চর্চা থাকতেই পারে। তবে এটা করতে গিয়ে আমরা যেন অতিরঞ্জন করে এমন কোনো ট্যাগ না লাগাই যার দ্বারা আবার মানুষের গত 16 বছরের ফ্যাসিস্টদের আচরণের কথা মনে পড়ে। আল্লাহ যেন সেখান থেকে আমাদের হেফাজত করে সুস্থ ধারায় যেন আমরা রাজনীতি করতে পারি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক। ধন্যবাদ প্রিয় ভাই।